হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু another এপিসোড অফ ব্যাকআউট ডিসকাশন। আজ আমাদের সাথে রয়েছেন রিডমাজারে মোহনবাগান ফেসবুক পেজের অ্যাডমিন উদিতা। তো আমরা আবার ফিরে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। তো প্রথমে চলে আসি উদিতদার কাছে। উদিতদা, যে মোস্ট অ্যান্টিসিপেটেড ডার্বি ম্যাচটা, যেটাকে আমরা বলে থাকি এশিয়ার বিগেস্ট ডার্বি, সেটা যে ক্যান্সেল হয়ে গেল, তো তোমার কি মনে হচ্ছে? এটা কি মানে গভর্নমেন্ট কোনো কারণে ভয় পেয়েছিল যে এই ডার্বিটা যদি হয় তাহলে সমস্যারে 40,000 মানুষের একসাথে যে সমস্যাটা যদি উই ওয়ান্ট জাস্টিস বলতে থাকে, তাহলে সেটার একটা কোনো খারাপ প্রভাব পড়তে পারে সরকারের ইমেজের উপরে, তার জন্য ক্যান্সেল হয়ে গেল? তো প্রথমে যেটা হচ্ছে সেটা যে একটা মানে বাঙালি সব থেকে প্রিয় ম্যাচ ডার্বি সেটা ক্যান্সেল হলো, সেটা প্রথমে একটা খারাপ মানে দিক বাঙালির ফুটবল বাংলার ফুটবলের জন্য। মানে যে রাজ্যের মূল ট্যাগলাইন হচ্ছে খেলা হবে, সেই খেলা হবে দিবস অর্থাৎ 16ই আগস্টে দুদিন পর 18ই আগস্ট মানে খেলার একটা মানে এশিয়ার বৃহত্তম ডার্বি যেটাকে বলা হয় ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, সেই খেলাটা ক্যান্সেল করে দেওয়া হলো। মানে এটা আমি খুব একটা ভালো দিক দেখলাম না। আর খেলা ক্যান্সেলের মূলত প্রধান কারণ হচ্ছে প্রোটেস্ট একটা কারণ। স্টেডিয়ামের বাইরে তো লাঠিচার্জ ফার্জ করতে পারতো, কাদা নেগা ছুটতে পারতো যদি বাইরে প্রোটেস্ট হতো, কিন্তু একবার স্টেডিয়ামে ঢুকে গেলে যদি কোনো ফ্লেক্স বা টিপো ছাড়াও ঢুকতো, তাহলে ওই যে শব্দব্রহ্ম মানে ওই যে একসাথে 60-65 হাজার লোকের চেঁচামেচি উই ওয়ান জাস্টিস বলে, সেটা হয়তো একটা মানে বাজে ইমপ্রেশন ফেলতো একটা মিডিয়া। ওটা তো সবার আগে ক্যাচ করতো, তো ওটা মানে টিভিতে দেখালে একটা বাজে ইমপ্রেশন পড়তো মানে গভর্নমেন্টের ওপরে, সেই জন্য হতে পারে। কিন্তু আমার মনে হয় যতটা পুলিশ ওই মানে মানে মিছিল আটকাতে গিয়েছিল, তার হাফ পুলিশ দিয়েও ডার্বি করানো যেত, এটা আমার পার্সোনাল মত। উদিতদা, এবার চলে আসি তোমার কাছে পরের প্রশ্ন নিয়ে, যেটা হলো মোহনবাগান তো কোয়ার্টার ফাইনাল জিতে গেল, তো এই বিষয়ে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, মোহনবাগানের জেতার প্রসঙ্গে আসি। প্রথমে ভেবেছিলাম মানে আমি ভেবেছিলাম যে মোহনবাগান পাঞ্জাবের ম্যাচটা অনায়াসে জিতে যাবে 1-0 বা 2-0 গোলে। তবে মলিনা খুব একটা এক্সপিরিয়েন্স কোচ, সেটা আমরা সবাই জানি, খুব প্রচণ্ড এক্সপিরিয়েন্স কোচ। তবে টিমটা নিয়ে মানে ফার্স্ট 11 চয়েস নিয়ে প্রচণ্ডই মানে এক্সপেরিমেন্ট করেছেন, যার ফলটা মানে মানে ডিফেন্সটা পুরোপুরি একদম উন্মুক্ত হয়ে গেছে। খেলা ঠিক আছে, পাসিং ফুটবল ঠিক আছে, ভালো খেলেছে। তবে সেকেন্ড হাফে দিমিত্রিকে না পারলে বা মনবীরকে না পারলে হয়তো মানে কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলের মতন আমাদের আশাও শেষ হয়ে যেত। দেখা যাক সামনে ব্যাঙ্গালোর ম্যাচ কি হয়। যেটা প্রশ্ন হচ্ছে যে মোহনবাগান কোয়ার্টার ফাইনাল জিতেছে, কিন্তু অন্যদিকে ইস্টবেঙ্গল যে ম্যাচটা হেরে গেল, সেইটার ব্যাপারে তোমার কি বক্তব্য আছে? ইস্ট বেঙ্গলে হারার প্রসঙ্গে আসি। ইস্ট বেঙ্গলের আগেও শিলং লাজংয়ের কাছে 2018 সালে আই লিগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচে জিতলে ইস্ট বেঙ্গল আই লিগ চ্যাম্পিয়ন হতো, এরকম একটা ব্যাপার ছিল। সেই ম্যাচে 5-1 হেরেছিল, ঠিক আছে। তো এখানেও কোয়ার্টার ফাইনালে হারলো 2-1। তো মানে শিলং একটা বড় কাঁটা এবার যা বোঝা যাচ্ছে। তবে ইস্ট বেঙ্গল যে অনুযায়ী মানে আলটি নাসিরের সাথে যেভাবে খেলেছিল সেভাবে মানে শিলংয়ের সাথে তার সিকিভাগ খেলতে পারেনি। কিছু কিছু অ্যাটাক পজিটিভ লেগেছে, আর মানে বেশিরভাগ খেলায় আমার নেগেটিভ লাগলো ইস্ট বেঙ্গলে। আশা করছি এর থেকে শিক্ষা নেবে, এবং মানে আশা করছি পরবর্তী টুর্নামেন্টে ভালো খেলবে। তো এবার তোমার কাছে আমার পরের প্রশ্ন, যেটা হলো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলী তো ফাইনালি ইস্ট বেঙ্গলে সাইন করে গেল, তো এই বিষয় নিয়ে তোমার বক্তব্য কি আছে? আনোয়ারকে কি এখনই ইস্ট বেঙ্গল খেলাতে পারবে? আনোয়ার আলী প্রসঙ্গে যেটা বলা সেটা হচ্ছে আনোয়ার আলী ইস্টবেঙ্গল জয়েন করেছে। প্রায় 5 কোটির কাছাকাছি ও টাকা পাবে। প্রথম 2 বছর হয়তো কম পাবে, তারপরে 3 বছর আস্তে আস্তে ওর মাইনেটা বাড়বে। আমি এটা নিয়ে আর কিছু বলতে চাই না, একজন মোহনবাগান হিসেবে ওর জন্য শুভেচ্ছা রইল। তবে হ্যাঁ, যতদিন না পিএসসি বা এআইএফএফ এই যে মতামত প্রকাশ করছে ক্ষতিপূরণ বা কোনো কোনো কিছুর, ততদিন আনোয়ার আলী মাঠে নামতে পারবে না। সেটা আনোয়ার আলীও ভালো করে জানে, ইস্ট বেঙ্গলও ভালো করে জানে। তবে এক্ষেত্রে যা ক্ষতিপূরণ দেবে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দেবে আর আনোয়ার আলী দেবে। এখানে দিল্লি এফসিও কোনোভাবে মানে জড়িত থাকবে না, আর রঞ্জিত বাজাজও থাকবে না। রঞ্জিত বাজাজ হচ্ছে সেরা খেলাটা খেলে দিয়ে বেরিয়ে গেছে ইস্ট বেঙ্গলের সাথে। এখন যদি 20 কোটি টাকাও দাবি করে এখন পিএসসি মোহনবাগানের হয়ে, তাহলে 20 কোটি টাকা 10 কোটি টাকা আনোয়ার দেবে, 10 কোটি টাকা ইস্ট বেঙ্গল দেবে। আমার মনে হয় না ইস্ট বেঙ্গল এতটা টাকা এখনও বিয়ার করার ক্ষমতা রাখবে, এবং আনোয়ারকে
10 কোটি টাকা দিলে দেওয়া মানে আনোয়ারকে প্রায় 15 কোটি টাকা দিয়ে একটা প্লেয়ার আনার সমান। সেখানে একটা ভালো ফরেন প্লেয়ার হয়ে যেত, ফরেন ডিফেন্ডার হয়ে যেত। যাই হোক, এটা নিয়ে আর কিছু বলার নেই। এইটুকু, আনোয়ার ভালো করে খেলুক, ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক ইস্ট বেঙ্গলে, এটাই। এবার চলে আসি আজকের একদম শেষ প্রশ্ন। তো এখন কোনো ট্রান্সফার আপডেট বা রয়েছে? কারণ ট্রান্সফার হওয়ার জন্য যে উইন্ডোটা রয়েছে সেটা 31 আগস্ট ক্লোজ হতে চলেছে। তো এই শেষ মুহূর্তে কোনো রিউমার বা ট্রান্সফার আপডেট কিছু তোমার কাছে থাকলে? তবে বর্তমান যে ট্রান্সফার আপডেট নিয়ে এখন মানে 31 আগস্ট সামার ট্রান্সফার শেষ হয়ে যাচ্ছে, উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে। এর আগে শেষ মুহূর্তে যে মানে খবর সেটা হচ্ছে প্রীতম কোটালকে আপাতত মোহনবাগানের র্যাডারে আর রাখা সম্ভবত হচ্ছে না। তিনজনকে চয়েস করা হয়েছে, এক হচ্ছে সানা সিং, দুই হচ্ছে হরমিবান, তিন হচ্ছে হায়দ্রাবাদের আরেকজন যে রয়েছে অ্যালেক্স হাজি। তো সম্ভবত এদের মধ্যে কেউ একজন আসবে পার্মানেন্ট ডিলে, এবং পার্মানেন্ট হয়তো 3-4 বছরের ডিলে চলে আসবে মোহনবাগানে। সেটা 1-2 দিনের মধ্যে হয়তো জানা যেতে পারে, তবে এটা কনফার্ম নিউজ না। কনফার্ম হলে আমি সেটা জানিয়ে দেবো। এখন ফাইনালি শো এন্ড করার সময় হয়েছে। অনেক ভালো লাগলো উদিতদা তোমার সাথে এই টাইমটা কাটিয়ে, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। তো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ডাগ আউট ডিসকাশনকে, আর অবশ্যই উদিতদার ফেসবুক পেজ রিদমাজারে মোহনবাগানকে লাইক করতে ভুলবেন না।